গুড ইভিনিং এভরিওয়ান। দেখতে পাচ্ছি মাত্র দুজন জয়েন করেছে, আরো কিছুজন জয়েন হোক, তারপর আমি ক্লাসটা শুরু করব। ঠিক আছে? গুড ইভিনিং রূপক। পাঁচ মিনিট ওয়েট করবো, তবে ক্লাসটা শুরু করছি। গুড ইভিনিং অভিষেক। আচ্ছা, যারা যারা আমার আগের ক্লাসটা ফলো করেছিলে, কোনো ডাউট আছে? যারা এখন আছে জাস্ট জিজ্ঞেস করছি, কোনো ডাউট আছে? আগের ক্লাসে যারা ফলো করেছিলে, ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে, আই থিঙ্ক রূপক, অভিষেক এরা সবাই ছিল আমার ক্লাসে। অতনু, বিপ্লব, গুড ইভিনিং। সবাই আস্তে আস্তে জয়েন করছে, ঠিক আছে? আচ্ছা, রূপক বলছে কোনো ডাউট নেই। ঠিক আছে, ঠিক আছে রূপক। তাহলে আগের দিন ইন্ট্রোডাকশনটা পড়িয়েছিলাম, তাই তো? আজকে আমরা 1.2-তে যাব, রিসোর্সটা শুরু করব। আর একটুখানি দেখে নি, 11 জন জয়েন করেছে। বারো জন দেখছি। আর 2-3 মিনিট দেখে শুরু করব। ইউনিট ওয়ার্ড কমপ্লিট হলে তারপর ম্যাম নোট প্রোভাইড করবে? না না, আমি ওই ইউনিট ওয়ানটা যেটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স দেওয়া আছে, ওটাতে ইন্ট্রোডাকশন হয়ে গেছে। হ্যাঁ, আজকে যেটা পড়াবো এটা কমপ্লিট হোক, তারপর নোটটা প্রোভাইড করবো। ঠিক আছে রূপক? ঠিক আছে, ক্লাসটা শুরু করি। 13 জন আছে।
ঠিক আছে, ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, সো গুড ইভিনিং স্টুডেন্টস। তাহলে আগের দিন আমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স একটা ইন্ট্রোডাক্টরি পার্ট করেছিলাম। আমি জাস্ট একটা রিভিশন দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে আমরা দেখেছিলাম যে ইকোনমিক্স কি, ইকোনমিক্স ইটসেলফ আ সায়েন্স সাবজেক্ট। ঠিক আছে, একটা সায়েন্স সাবজেক্ট যেটা সব শুধুমাত্র ইকোনমিতে, কান্ট্রিতে যেসব মানি রিলেটেড অ্যাক্টিভিটিস হয় সেগুলো নিয়ে ডিল করছে। ক্লিয়ার? ওকে, ফাইন। তো ইকোনমিক্সে আমরা কি দেখি? অল এনি কাইন্ড অফ ট্রানজাকশন। ঠিক আছে, সায়েন্স সাবজেক্ট কেন বলছে? ট্রানজাকশন সবকিছু তো অ্যামাউন্টে হয়, মানিতে হয়। সেগুলো আমরা অনেক কিছু অ্যাড করি। কোম্পানিতে হয়তো কিছু ট্রানজাকশন হচ্ছে, ক্রেডিটেড হচ্ছে, ডেবিটেড হচ্ছে, র মেটেরিয়ালস কিনতে টাকা বেরোচ্ছে। ঠিক আছে, লেবারদের মাইনে দিতে টাকা লাগছে। তো সবকিছুই কি ট্রানজাকশনস আছে। তোমাদের কি ইঞ্জিনিয়ারিং এর পার্ট, ইঞ্জিনিয়ারিং তোমরা যে যারা আছো, মেকানিক, এখানে মেকানিক্যাল আছে, কেউ কেউ সিভিল আছো, অন্যান্য স্ট্রিমে সিভিল, ইলেকট্রিক্যাল। ঠিক আছে, তো সব ওরা সবাই বিটেক বা ডিপ্লোমা কোর্স যাই হোক না কেন, সবই তো ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স। ঠিক আছে, সো ইঞ্জিনিয়ারিং এর সাথে ইকোনমিক্স এর একটা মেল বন্ধন, সেটা আমরা ফার্স্ট ক্লাসে দিয়েছি একটা ইন্ট্রোডাকশন। সেখানে কি হয়েছে, যে ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কি দেখে? টেকনিক্যাল এফিসিয়েন্সি, তাই তো? আর ইকোনমিক্স কি দেখে? ফাইন্যান্সিয়াল এফিসিয়েন্সি। এই দুটো যে মিল হচ্ছে, সেটাই হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের একটা মেলবন্ধন নিয়ে একটা সাবজেক্ট, সেটা আমরা পড়তে চলেছি। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা একটু, আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি। ওকে, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ, এটা এটা দেখতে পাচ্ছ সবাই? একটু চ্যাটে লিখবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু চ্যাটে লিখবে। ওকে, স্পন্দনী লিখলো, ওই সিলেবাসের পেজটা দেখতে পাচ্ছ? ঠিক আছে, ওকে ওকে। তাহলে আজকে আমরা এই পার্টটা পড়ছি। দেখো আমি হাইলাইট করে রেখেছি। হ্যাঁ, এই 1.2 ইউনিট 1টাই পড়বো। ইউনিট 1-এর 1.1টা কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি আমার নোটস দেওয়া হয়ে গেছে। ক্লিয়ার? এখন আজকে আমরা কি পড়বো? ইউনিট 2 দিয়ে, এই 1.2-তে ইউনিট 1-এর 1.2 দিয়ে আজকে শুরু করব। সেটা হচ্ছে কি, রিসোর্স, স্ক্যারসিটি অফ রিসোর্সেস, আর কি এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা রিসোর্সে যাই, স্কেসিটি অফ রিসোর্স আর এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সে যাচ্ছি। তাহলে আজকে আমাদের টপিক কি? টপিক হচ্ছে কি, রিসোর্স কাকে বলে। ঠিক আছে, টপিক হচ্ছে কি, রিসোর্স কাকে বলে। ওকে, সো হোয়াট ইজ রিসোর্স? আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার। জুম করব। ওকে, জুম করছি, জুম করাই আছে। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে রিসোর্স কাকে বলে? হোয়াট ইজ আ রিসোর্স? এনিথিং অ্যাভেলেবল ইন আওয়ার এনভায়রনমেন্ট which can be used to satisfy our needs and is technologically accessible, ঠিক আছে, economically feasible and culturally acceptable, can be termed as resources. Clear? তাহলে যেটা আমরা কি করছি, টেকনোলজিক্যালি অ্যাক্সেস করতে পারছি, টেকনোলজিক্যালি, টেকনোলজি আগের দিনই বলছি, টেকনোলজি মানে যেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং এর পার্ট। ঠিক আছে, which can be used to satisfy our needs. আচ্ছা, প্রথমত আমরা রিসোর্স কাকে বুঝি? ঠিক আছে, রিসোর্স কাকে বুঝি একটু আমি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি আগে। আচ্ছা, রিসোর্স কাকে বলে? রিসোর্স হচ্ছে, ভাবো তোমাদের কাছে, তুমি একটা বিজনেস শুরু করছো। ক্লিয়ার? বিজনেস
শুরু করার আগে কি হবে, তোমার কাছে অর্থ পুঁজি থাকা খুব দরকার, না হলে কখনোই একটা বিজনেস শুরু করতে পারবে না। ক্লিয়ার? তাহলে সেটাই হচ্ছে কি তোমার কাছে রিসোর্স। বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি পড়ছি, রিসোর্স কাকে বলে? এনিথিং অ্যাভেলেবল ইন আওয়ার এনভায়রনমেন্ট, যেটা আমার এনভায়রনমেন্টে অ্যাভেলেবেল আছে, উইচ ক্যান বি ইউজ টু স্যাটিসফাই আওয়ার নিডস। আমাদের নিডস আছে, টাকা থাকা দরকার, টাকার সাথে টাকা না রোজগার করলে আমাদের নিডস গুলো কি স্যাটিসফাই করা যাবে না। অ্যান্ড ইজ টেকনোলজিক্যালি, যেটা অ্যাক্সেসেবল করতে পারবো। টেকনোলজি মানে ওই টাকা দিয়ে আমি যদি একটা কোম্পানি শুরু করি, সেটা দিয়ে আমি অবশ্যই একটা মেশিন কিনতে পারবো। ইকোনমিক্যালি ফিজিবল, ইকোনমিক মানে টাকার সাথে সেটা অবশ্যই ফিজিবল মানে পসিবল হবে। অ্যান্ড কি কালচারালি অ্যাকসেপ্টেবল, ক্যান বি টার্মড অ্যাজ রিসোর্স, মানে যেটা কালচার সোসাইটি লোকে সেটা অ্যাকসেপ্ট করবে এমন একটা রিসোর্স। রিসোর্স বলতে তাহলে আমরা কি বুঝি, লিখে রাখতে পারো, মানিও হতে পারে, ল্যান্ডও হতে পারে আমাদের কাছে রিসোর্স, তাই তো? লেবার পাওয়ারও একটা রিসোর্স হতে পারে। কেন? টেকনোলজির সাথে তো লেবার পাওয়ার চলবে, সেটার সাথে ফিজিবল পসিবল হবে, আর সেটাই কালচারালি অ্যাকসেপ্টেবল হবে। তাহলে এনভায়রনমেন্টের যে সমস্ত জিনিস আমাদের নিডসটাকে স্যাটিসফাই করবে, সেটাই হচ্ছে রিসোর্স। তাহলে রিসোর্সের ক্যারেক্টারিস্টিক্স কি? আর রিসোর্স ইজ আ সোর্স অথবা সাপ্লাই ফ্রম উইচ বেনিফিট ইজ প্রডিউস, তাই তো? তাহলে রিসোর্স দিয়ে একটা সোর্স, যেখান দিয়ে আমরা অবশ্যই উপকার পেতে পারি। কি উপকার? টাকা দিয়ে আমি জিনিসপত্র কিনতে পারি, টাকা থাকলে আমি বিজনেস প্রোডাকশন করতে পারি, টাকা দিলে আমি লেবার কিনতে পারবো, হায়ার করতে পারবো। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি, টিপিক্যালি রিসোর্সেস আর মেটেরিয়ালস। রিসোর্স কি? যে সমস্ত মেটেরিয়ালস, money, services, staff or other asset that are transformed, যেটা কি ট্রান্সফর্ম করা হয়। টাকাটাকে কি আমরা ট্রান্সফার করছি কিসে? প্রোডাকশনের কাজে, যেটা আমাকে বেনিফিট দেবে। ওই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি হলে বেনিফিট দেবে। কখন বেনিফিট দেবে? যখন আমি ওটাকে কনজিউম করব, অথবা যেটা আমার কাছে অ্যাভেলেবেল হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে রিসোর্সের ক্যারেক্টারিস্টিক্স কি আবার বলি। রিসোর্স ইজ আ সোর্স অথবা সাপ্লাই, যেখান থেকে আমি কি বেনিফিটেড হতে পারি, উপকৃত হতে পারি। টিপিক্যালি রিসোর্স কি? যে সমস্ত মেটেরিয়াল অথবা মানি, সার্ভিসেস, স্টাফ অথবা অন্য অন্য, কি বললাম, মেটেরিয়াল মানে হচ্ছে কি আমার কাছে ল্যান্ডও হতে পারে, আমার কাছে মেশিনও হতে পারে, টাকাও হতে পারে, লেবার সার্ভিসও হতে পারে, স্টাফ সার্ভিসও হতে পারে, অন্য অন্য অ্যাসেট দিয়ে যেটা আমি প্রোডাকশন করে হেল্প করতে পারি, মানে প্রোডাকশন, প্রোডাক্ট গুলো প্রোডাকশন হবে, যে এই প্রোডাক্ট গুলো কি হবে, সোসাইটিকে বেনিফিট দেবে, কনজিউমাররা কনজিউম করে, অথবা যেগুলো মার্কেটে বিক্রি হবে। এই পয়েন্ট, এই পেজটা আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে সবার কাছে। একটু চ্যাট বক্সে লিখবে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। একটু চ্যাটে লিখবে কারো কিছু ডাউট থাকলে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্পন্দন। ঠিক আছে, আমি তাহলে নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টটা কি বলছে, তাহলে রিসোর্স কাকে বলে ডেফিনেশন হয়ে গেল। এবার আমরা কি পড়বো? স্কেরসিটি। ঠিক আছে, স্কেরসিটি কথা মানে কি কেউ বলবে? চ্যাট বক্সে একটু লেখো তো, স্কেরসিটি মানে কি, দেখি কে জানে। স্কেরসিটি মানেটা কি, কে জানে? দেখি স্কেরসিটি মানে কি, কেউ জানো? একটু একটু ইন্টারাক্ট করার চেষ্টা করো, আমি নাহলে বুঝতে পারছি না। জানো কি জানো না সেটা একটু চ্যাট বক্সে একটু লিখবে।
সবাই শুনতে পাচ্ছ কিনা আগে বলো তো, কেউ কিছু লিখছো না। নতুন শুনলাম ওয়ার্ডটা, ঠিক আছে, বললেই হয়, ঠিক আছে, জানো না, ঠিক আছে। তাহলে স্ক্যারসিটি কথাটা মানে হচ্ছে কমতি, স্কেস, যেখানে অল্প আছে, কমতি, ঠিক আছে। তাহলে আমরা স্লাইডটায় ফিরে যাই। ওকে, স্লাইডটায় ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে স্ক্যারসিটি কি বলছে, স্ক্যারসিটি রেফার্স টু দ্য লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস। স্ক্যারসিটি কি বলছে, খুবই লিমিটেড অ্যাভেলেবিলিটি রিসোর্সেস ইন কম্পারিজন টু দ্য লিমিটলেস ওয়ান, ঠিক আছে। তোমরা একটা কথা জাস্ট এমনি লিখে রাখবে, প্লিজ নোট ডাউন করবে। সেটা হচ্ছে ইকোনমিক্সে আমরা একটা সেন্টেন্স বলি, সেটা হচ্ছে হিউম্যান ওয়ান্স, মানুষের চাহিদা, ঠিক আছে, হিউম্যান ওয়ান্স আর আনলিমিটেড, ওকে, হিউম্যান ওয়ান্স আর আনলিমিটেড মানে অগন্তি, ঠিক আছে। কিন্তু রিসোর্স কি আছে, আমরা দেখতে পাই জমি, জায়গা, অর্থ যাই আছে সবই কিন্তু লিমিটেড আমাদের কাছে, তাই না। আমরা কেউ হয়তো মাসে 10,000 টাকা ইনকাম করে, কিন্তু তার হয়তো চাহিদা 10,000 টাকারও বেশি, 50,000 টাকার যা চাহিদা, ঠিক আছে। তাহলে কি আমাদের চাহিদার কোনো শেষ নেই, লিমিটলেস, কিন্তু রিসোর্স কি লিমিটেড আছে। সো স্কেয়ারসিটি মে বি উইথ রেসপেক্ট টু এনি ন্যাচারাল রিসোর্সও হতে পারে। আমরা এখন কোনো ফাঁকা জমিই দেখতে পাই না, দেখতে পাই কি কোনো ফাঁকা জমিও দেখতে পাই না, কোনো কিছু দেখতে পাই না। সো স্কেয়ারসিটি with respect to any natural resources or with respect to any scarce commodity হতে পারে। স্কেস কমোডিটি ভাবো তোমাদের হয়তো কোনো কিছু একটা একটা প্রোডাক্ট যেটা প্রোডাকশন হচ্ছে, ভাবো ইলিশ মাছের সময়, ঠিক আছে, অল্প ওঠে, দেখবো ওদের দামগুলো খুব বেশি হয়। আগস্ট মাসে যে ইলিশগুলো আসে অল্পও থাকে কিন্তু দাম বেশি হয়, কেন বলো তো, ওটা তো স্কেস কমোডিটি। আর ন্যাচারাল রিসোর্স বলছে এখন তো কোনো ফাঁকা জমিই পাওয়া যায় না, সবই তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, গাছপালা কেটে কেটে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তাহলে রিসোর্সও আমাদের স্কের্স। কোনো কোনো সাথে দেখবো ওয়াটার সাপ্লাই স্কের্স হচ্ছে, তাই মাঝে মধ্যে জল থাকে না, কারেন্টও থাকে না, কেন থাকে না, রিসোর্স গুলো তো লিমিটেড হয়ে যাচ্ছে। সো স্কেরসিটি মে অলসো বি রেফার্ড টু অ্যাজ আ পজিটিভ, মানে শর্টেজ অফ রিসোর্সেস। পজিটিভ কথা মানে হচ্ছে শর্টেজ অফ রিসোর্সেস, ক্লিয়ার। পজিটিভ কথা মানে হচ্ছে কি শর্টেজ অফ রিসোর্সেস। তাহলে বোঝা গেছে স্কেরসিটি কথা মানে কি, মানে হচ্ছে শর্টেজ। এবার আমরা নেক্সট স্লাইডে যাবো। তাহলে স্কেরসিটি অফ রিসোর্স কাকে বলে, ডেফিনেশন খুব ভালো করে পড়বে। A scarcity of resources arises when the resources or means to fulfill an end are either limited অথবা কস্টলি হতে পারে, ক্লিয়ার। তাহলে স্কেরসিটি অফ রিসোর্স কাকে বলছে, যে আমাদের কাছে যে রিসোর্সটা আছে, আমাদের কাছে যে রিসোর্সটা আছে, দ্যাট ইজ ল্যান্ড, লেবার, যেটা যাই হোক, arises when the resource অথবা মিনস যেটা আমাদের অগন্তি চাহিদা ফুলফিল করবে, সেটা কিন্তু লিমিটেড অথবা কস্টলি। ভাবো আমাদের কাছে যে টাকাটা আছে, ঠিক আছে, আমি হয়তো মাসে 10,000 টাকা বা 12,000 টাকা রোজগার করি, ক্লিয়ার। কিন্তু আমার সংসারের যা ডিমান্ড, আমার সংসারের যা ডিমান্ড, যা চাহিদা আছে, যে মাসকাবারি বাজার করতে হবে, রোজ বাজার করতে হবে, বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে, কলেজের ফিস দিতে হবে, সেটা হয়তো দেখা যাচ্ছে 20,000 টাকা, প্লাস নিজেদের শখ আহ্লাদ আছে, ঠিক আছে, একটা বাড়িতে এসি হোক, একটা গাড়ি হোক, তাহলে সেগুলো কি আমাদের চাহিদা অগন্তি, কিন্তু আমার কাছে রিসোর্সটা কি অবশ্যই লিমিটেড। তাহলে কি আমাকে ভাবতে হবে কোনটা আমি চুজ করব, তাই তো। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে, স্কেরসিটি অফ রিসোর্স? একটু চ্যাট বক্সে লিখবে, আমি তাহলে নেক্সট পার্টে পয়েন্টে যাচ্ছি, দেখে একটু কমেন্ট করবে নিচে, আমি দেখে নিচ্ছি। Scarcity is one of the key concepts of economics. This means that the demand for a good and services is greater than not availability. আমার কাছে অ্যাভেলেবিলিটিটা ঠিক বলেছো, প্লাস আমার সাথে আমার কাছে যে টাকাটা আছে,
আমার কাছে হয়তো সেটা লিমিটেড আছে, এইভাবেও ভাবতে হবে। ঠিক আছে স্পন্দন, তুমি ঠিকই বলেছো। আমার কাছে যে টাকাটা আছে, ঠিক আছে, সেটাও অনেকটা লিমিটেড, সেটা আমার কাছে লিমিটেড। কেন লিমিটেড কেন বলছি, কারণ আমরা তো কেউ বিশাল টাকা মানে যতই হোক, ম্যাক্সিমাম হয়তো কেউ 1 লাখ 2 লাখ কয়েক কোটিও করতে পারে, কিন্তু তাদের অবশ্যই আমাদের যত না টাকা রোজগার করি, আমাদের ইচ্ছেটা তার থেকে আরো বেশি হয়। এটাই হচ্ছে লজিক। ঠিক আছে, কেউ কখনো আমাদের ইচ্ছে কেউ কখনো সবসময় পূরণ হয় না, কখনোই হয় না। যারা কোটিপতি তাদের কাছেও কিছু কিছু ইচ্ছা হয়তো অপূর্ণ থেকেই যায়, ডিউ টু লিমিটেড রিসোর্সেস জন্য। তাদের রেসপেক্টে লিমিটেড রিসোর্স হচ্ছে অন্য অ্যামাউন্ট, ঠিক আছে, আমাদের রেসপেক্টে লিমিটেড রিসোর্স হচ্ছে অন্য অ্যামাউন্ট। ক্লিয়ার? আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে স্লাইডে যাচ্ছি। তাহলে স্কেরসিটি ইজ অ্যান ইকোনমিক প্রবলেম। ঠিক আছে, স্কেরসিটি কি? অবশ্যই একটা ইকোনমিক প্রবলেম। ইট কলস ফর দ্য ইকোনমিক অ্যালোকেশন অফ স্কেরস রিসোর্স। ঠিক আছে, এটা কি বলছে? ইকোনমিক অ্যালোকেশন অফ স্কেরস। স্কেরস মানে শর্টেজ অফ রিসোর্স। ইকোনমিক অ্যালোকেশন কথাটা মানে কি? অ্যালোকেশন মানেটা একটু লিখে রাখবে। অ্যালোকেশন কথা মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ভাবো একটা জমি আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 5 বিঘা হয়তো জমি, সেখানে হয়তো বিশাল বড় হয়তো একটা কমপ্লেক্সও হতে পারে, শপিং মলও হতে পারে, অথবা সেটাকে এগ্রিকালচার প্রোডাকশনও লাগানো যাবে, অথবা সেটাকে ইউজ করা যাবে ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য। এবার মানুষের কোন চাহিদাটা বেশি লাগবে সেই অনুযায়ী ওটাকে ইউজ করা হবে। সো ইট কলস ফর দ্য ইকোনমিক অ্যালোকেশন মানে ডিস্ট্রিবিউশন অফ স্কেয়ার্স রিসোর্স, যাতে লোকের অগন্তি ওয়ানটা কিছুটা হলেও ফুলফিল হয়। থার্ড, ফ্রি ন্যাচারাল রিসোর্স, যেমন বললাম ল্যান্ড কুড অলসো বিকাম স্কেয়ার্স রিসোর্স, সেটাও কিন্তু শর্টেজ হতে পারে, স্কেয়ারসিটি, ডিউ টু দ্য ইনক্রিমেন্টাল কস্ট অফ অবটেনিং দেম। কারণ ওদের ইনক্রিমেন্ট হতে পারে, যে কস্টটা ওদেরকে পেতে গেলে, রোজ রোজ তো জিনিসের দাম বাড়ছে, ঠিক আছে, সে টাকাটা যেহেতু বাড়ছে তার জন্য তারা শর্টেজ হতে পারে, শর্টেজের জন্যই কিন্তু দামটা বাড়ছে, তাই তো? জমি তো পাওয়াই যায় না আজকাল। তুমি একটা জমি কেনো, বাড়ি কেনার জন্য পাবেই না, সব ফ্ল্যাট পাবে, ঠিক আছে, তাই জমি কিনতে গেলে প্রচুর টাকা দাম, ওই জন্য লোকে কি করছে, ফ্ল্যাট কিনে নিচ্ছে। তাহলে কনজিউম করতে গেলে অনেকটাই দাম দিতে হবে আমাদেরকে। So scarcity also arises in the case of an increase in demand. Scarcity তাহলে arise করছে due to demand যেহেতু বাড়ছে, with respect to যেটা তুমি বললে এক্ষুনি, comparison to the availability, তাই তো? সাপ্লাই কম কিন্তু আমাদের চাহিদাটা অনেকটাই বেশি, শর্টেজ আছে, তাই যে বেশি টাকা দিতে পারবে সে ওই জিনিসটাই পাবে। ক্লিয়ার? ফ্ল্যাটের তুলনায় জমির দাম অনেক বেশি, একটা জমি কিনে বাড়ি করতে যাও প্রচুর টাকা বেরোবে, ফ্ল্যাটের থেকেও ডবল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে এই স্কেরসিটি নিয়ে অনেক ইকোনমিক্স কিছু কিছু কথা বলেছে, একটু জাস্ট মাল্টিপল চয়েসের জন্য জেনে রাখতে পারো। সেটা হচ্ছে কি, লিওনেল রবিন্স ডিফাইন্ড ইকোনমিক্স অ্যাজ দ্য সায়েন্স which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses। ঠিক আছে, এবার এই অল্টারনেটিভ ইউজ নিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে অল্টারনেটিভ ইউজ। ভাবো একটা জমি, ঠিক আছে, একটা জমিতে আমরা প্রোডাকশনও করতে পারি, একটা জমিতে আমরা হাউজিংও করতে পারি, একটা জমিতে আমরা ইন্ডাস্ট্রিয়ালও প্রোডাকশন করতে পারি, তা একটা জমিতে কাউকে বিক্রি করে সে হয়তো ফ্ল্যাটও করলো, অনেকগুলো অপশনস, অল্টারনেটিভস। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে আমাদের কান্ট্রিতে কিসের ডিমান্ডটা বেশি আছে। ভাবো একটা জমিতে আমি ভাবতে পারি ওর ওপর রাইস প্রোডাকশনও করতে পারি, নাম্বার 1 পয়েন্ট, ঠিক আছে। নাম্বার 2 পয়েন্ট, ওর ওপর হতো হুইট প্রোডাকশনও করতে পারি। নাম্বার 3 হচ্ছে ওর কাছে আমি
হাউসিংও করতে পারি, নাম্বার 4 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনও করতে পারি। ক্লিয়ার? তাহলে যেই ডিমান্ডটা বেশি আছে, ভাবো এখন কান্ট্রিতে রাইস প্রোডাকশন বেশি লাগবে, কান্ট্রিতে কি রাইস প্রোডাকশন বেশি লাগবে। ক্লিয়ার? তাহলে কি অবশ্যই আমি অপটিং ফর দ্য রাইস প্রোডাকশন, বাদ বাকি অল্টারনেটিভে যাচ্ছি না। ক্লিয়ার? লোকের ডিমান্ড আছে, ওয়েস্ট বেঙ্গলের ডিমান্ড কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা কি ভাত খেতে ভালোবাসে, যেমন পাঞ্জাবের লোকেরা রুটি বা পরোটা খেতে ভালোবাসে, ওখানে উইট প্রোডাকশনের ডিমান্ডটা বেশি। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখতে হবে অল্টারনেটিভ ইউজের মধ্যে কোন ইউজটা আমাদের সব থেকে দরকার। ঠিক আছে? সেটার ওপরই আমরা ফোকাস করব, লিভিং দা অন্য ডিমান্ডগুলোকে, অন্য ইউজগুলোকে সাইডে রেখে। আচ্ছা, এই টপিকটা, এই কনসেপ্টটা কি বোঝা গেছে যেটা আমি বললাম? আচ্ছা, কেউ কিছু বলছো না? কিছু বোঝা গেছে? আচ্ছা, শর্মিষ্টি বলছে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আবার স্ক্রিনে যাচ্ছি। ওকে, ওকে রূপক, থ্যাংক ইউ থিতি। ওকে, তাহলে দেখো, তাহলে অল্টারনেটিভ ইউজের মধ্যে বিটুইন এন্ডস আর স্কেয়ার্স মিনস এর মধ্যে যে রিলেশন, এন্ডস মানে আমার যেটা লাগবে, আর যেটা স্কেয়ার্স আছে তার মধ্যে কি আমাকে চুজ করতে হবে। Does the study of economics facilitate, কি ফ্যাসিলিটেট করছে, দ্য অ্যালোকেশন অফ স্কেয়ার্স রিসোর্স, অ্যালোকেশন মানে ডিস্ট্রিবিউশন অফ স্কেয়ার্স রিসোর্স। ক্লিয়ার? Number 2, in simple terms, money and time are among the most scarce resource. ঠিক আছে? মানি আর টাইম হচ্ছে কি অবশ্যই আমাদের কাছে সময়ও কম, এটা সবাই আমরা মানি, প্লাস অর্থও কম, যতই টাকা রোজগার করি তা আমাদের সেটা ডিমান্ডটা ফুলফিল হয় না, অর্থও কম। আর অ্যামং দ্য মোস্ট স্কেস রিসোর্স। ক্লিয়ার? পিপল হ্যাভ টু লিটল অফ দ্য ফর্মার মানে মানি। ঠিক আছে? ফর্মার অথবা লেটার অথবা বোথ, তাই তো? কারোর কাছে সময় আছে, মানি কম, কারোর কাছে মানি আছে, সময় নেই, এত ব্যস্ত, কারোর কাছে দুটোই নেই। ঠিক আছে? পিপল হু হ্যাভ লিটল অর নো ওয়ার্ক উড হ্যাভ অ্যাবান্ডেন্ট টাইম, এটাই বলার চেষ্টা করলাম, বাট লিটল মানি টু পে ফর দ্য বেসিক নেসেসিটিস। গরিব মানুষেরা অল্প টাকা, তাই তো, সারাদিন হয়তো খাটছে কিন্তু তাও অল্প টাকা, বেসিক নেসেসিটিসটা জোগাড় করতে পারছে না। People who are professionally demanding jobs might have enough earning থাকা সত্ত্বেও রিটায়ারমেন্টে, বাট ইয়েট ইনসাফিসিয়েন্ট টাইম টু ইট অ্যান্ড রেস্ট। রিটায়ারমেন্টে হয়তো প্রচুর টাকা সময় থাকা সত্ত্বেও কিন্তু দৈনন্দিন জীবনে টাকায় টাইমই নেই যে একটু খাবে সুস্থভাবে অথবা রেস্ট করবে। তাহলে আমাদের কাছে কখনোই দুটো একসাথে থাকতেই পারে না, তাই তো? দুটো কখনো একসাথে থাকতেই পারে না। তো যাই হোক, এটাই থাকে যে, কারণ কাজ করতে গেলে আমাদের কি, যত বেশি কাজ করব তত বেশি টাকা, এটাই আমরা জানি, তাই তো? আজকাল যুগে তাই হয়ে গেছে। যাই হোক, লাস্ট পয়েন্ট আমরা যাই, সেটা হচ্ছে কি, স্কেরসিটি অফ আ কমোডিটি। স্কেরসিটি, একটা কমোডিটি কি কখন শর্টেজ হবে, অথবা রিসোর্সেসও বলতে পারি, কখন হবে, ইজ রিলেটিভ টু ইজ ডিমান্ড। ক্লিয়ার? যেটা একটু আগে স্পন্দন লিখলো, আই থিঙ্ক চ্যাটে লিখেছিল, একদম ঠিক লিখেছো, যে সাপ্লাই কম, ডিমান্ড অনেকটাই বেশি। যেমন ইলিশ মাছের সময় ডিমান্ড অনেকটাই বেশি কিন্তু সাপ্লাই কম। আমরা অনেক সময় কোনো ফোনের মডেল দেখবে, ফ্লিপকার্টে লঞ্চ হলো সবে রাতারাতিতেই দেখবে আউট অফ স্টক হয়ে যায়। কেন আউট অফ স্টক হয়? সাপ্লাইটা কম কিন্তু ডিমান্ডটা অনেকটাই বেশি। লেখা থাকে তো, নিশ্চয় অনেকে দেখেছো যখন অনলাইন শপিং করো ফ্লিপকার্টে, অ্যামাজনে। ঠিক আছে? সো a resource which is of no use or not known to the people would not be scarce, অতটা শর্টেজ নাও থাকতে পারে,
ইভেন ওয়েন ইট ইজ লিমিটেড ইন নেচার, কিন্তু ওটা হয়তো নেচারে খুব লিমিটেড। একটা রিসোর্স যার কোনো ইউজ নেই অথবা যেটা লোকেরা নাও জানতে পারে, সেটা কি উড নট বি স্কের্স। যেটা লোকের কাছে নোন নয়, যেটা লোকের কাছে ডিমান্ড নেই অত, যেমন সিগারেট, অ্যালকোহল, সবাই কি খায়? খায় না। ঠিক আছে, যদি ওটা লিমিটেড নেচারেও হতে পারে, ওদেরও তো সাপ্লাই আছে, ডিমান্ড আছে, কিন্তু ওটা কিন্তু স্কের্স হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আমি নেক্সট টপিক যাচ্ছি, সেটা হচ্ছে কি, এই পিপিটিটা লাস্ট পেজ, সেটা হচ্ছে কি এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ঠিক আছে, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এখানে দেখবে আমাদের একটা আছে, সেটা হচ্ছে কি রিসোর্সেস পড়লাম, স্ক্যারসিটি পড়লাম, এবার আমরা কি যাব, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ঠিক আছে, সিলেবাসের 1.2 এর থার্ড টপিকটায় যাব, সেটা কি এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এই অবধি, এটা লাস্ট টপিকে যাওয়ার আগে আমি আবার সবাইকে জিজ্ঞেস করছি, যদি কোনো ডাউট থাকে, আমি স্ক্রিনটা খুলে রেখেছি, লিখতে পারো, আমি একটু পরে দেখে নিচ্ছি চ্যাট বক্স থেকে। আমি প্রথম থেকে দেখাচ্ছি আবার স্কেরসিটি কাকে বলে, যদি কারোর কিছু ডাউট থাকে বলতে পারো, রিসোর্স কাকে বলে। আই হোপ আগের দিনের তুলনায় এইভাবে প্রেজেন্টেশনটা কি ঠিক লাগছে তোমাদের? একটু কমেন্ট করে জানিও। কোনো প্রবলেম হলে বলতে পারো এইভাবে প্রেজেন্টেশনটা, কারণ আমি তোমাদের তো প্রথম ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এইভাবে প্রেজেন্টেশনটা কি ঠিক লাগছে সবার? একটু কমেন্টে সবাই জানাবে, সবাই 13 জন না 12 জন আছে, সবাই জানাবে, আমার ফিডব্যাকটা খুব দরকার। ক্লাস কোনো ডাউট থাকলে বলো। এই প্রেজেন্টেশনটা ঠিক আছে, আচ্ছা, শুধু স্পন্দন জানাচ্ছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এইভাবেই আমি তাহলে পড়াবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি নেক্সট পার্টটা একবার শেয়ার করছি, দেখে নাও। স্কেরসিটি কাকে বলে, যেহেতু নতুন তোমরা সাবজেক্টটা পড়ছো তো একটু ধরে ধরে পড়াচ্ছি। ঠিক আছে, আই থিঙ্ক আর কোনো ডাউট নেই, আমি লাস্ট পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে কি এফিসিয়েন্সি অফ এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ঠিক আছে, তাহলে এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, আচ্ছা, এফিসিয়েন্সি মানে কি? এফিশিয়েন্ট তো পড়বো, এফিসিয়েন্সি মানে কি, ঠিক আছে, আগে সেটা জানতে হবে। তাহলে এফিসিয়েন্সি রেফার্স টু গেটিং দ্য থিংস ডান ইন রাইট ওয়ে উইথ নো ওয়েস্টেজ অফ রিসোর্সেস। ঠিক আছে, এফিসিয়েন্সি কি বলছে, জিনিসপত্র খুব ঠিকঠাক ভাবে হওয়া, যাতে কোনো ওয়েস্টেজ, নো ওয়েস্টেজ অফ রিসোর্সেস হবে না। একটা মেশিন ভাবো দুটো লেবার সাপোর্ট করে। ঠিক আছে, একটা মেশিন ভাবো দুটো লেবার সাপোর্ট করে। এবার আমি যদি ভাবো একজনকেই শুধু রাখি, সেটা কি ওই মেশিনটা আন্ডার ইউটিলাইজড হচ্ছে?
ওয়েস্টেজ হচ্ছে, ঠিক আছে? তাহলে আর একটা সিচুয়েশনও বলতে পারি, একটা মেশিন যদি দুটো লেবার সাপোর্ট করে, আমি যদি দুজনের জায়গায় 5টা লেবার রাখি, তাহলে 3জন কি ওয়েস্টেজ হচ্ছে, ঠিক আছে? ঠিকঠাক ভাবে মেশিনটা ইউজ হচ্ছে না, ঠিক আছে? সো whereas effectiveness refers to the achieving target and setting the goal in the right direction, ঠিক আছে? এফিসিয়েন্সি হচ্ছে কতটা প্রপোর্শন একটা মেশিনে থাকা উচিত, এফেক্টিভ হচ্ছে সেটাকে কতটা আমি কার্যকলাপ করেছি যাতে আমি আমার গোলটাকে অ্যাচিভ করতে পারি। যেমন ফর এক্সাম্পল, when there is a demand for small car, ঠিক আছে, ছোট একটা ডিমান্ড আছে একটা কারের মার্কেটে, then producing small cars on time means effectiveness, ঠিক আছে? তাহলে কারটাকে আমাকে অন টাইমে নিশ্চয়ই প্রোডাকশন করতে হবে। whereas producing cars by minimizing, যদি আমি কারটাকে কমিয়ে দিই প্রোডাকশনটা, সেটা কি হবে? ওয়েস্টেজ, যদি ওয়েস্টেজ কমিয়ে যদি কমানো, প্রোডাকশন করা, কস্টটাকে কমানো, আর কি ইন দ্য বেস্ট পসিবল ওয়েতে যদি আমি প্রোডাকশনটা করলাম কারটাকে, সেটা কি হবে? এফিসিয়েন্সি, ঠিক আছে? এফিসিয়েন্সি। আমি একটু তোমাদের সাথে ইন্টারাক্ট করছি, দাঁড়া। সেটা হচ্ছে, হ্যাঁ বলতে পারো তাই, রূপক ঠিকই বলেছো। ভাবো একটা জমিতে, ঠিক ঠিক আছে, হয়তো 10, কি হতে পারে, একটা এক্সাম্পল দাও। 10 কেজি, হয়তো একটা ছোট্ট জমিতে 10 কেজি হয়তো গম প্রোডাকশন হতে পারে, ঠিক আছে, 1-2 বিঘাতে, ক্লিয়ার? এবার ওই 10 কেজি যে গম প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, সেটাতে যদি আমি চাইলে খুব কম করে লেবার, খুব কম করে মেশিন ইউজ করে যদি আমি 10 কেজি যদি প্রোডাকশন করতে পারি ইন দ্য বেস্ট পসিবল ওয়ে, ওই কথাটা খুব ইম্পর্টেন্ট, বেস্ট পসিবল ওয়ে, সেটা কি হবে? এফিসিয়েন্সি। সেটা কি হবে? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি তার মানে হচ্ছে বেস্ট পসিবল ওয়েতে আমি যদি প্রোডাকশন করতে পারি, ক্লিয়ার? বেস্ট পসিবল ওয়েতে আমি যদি প্রোডাকশন করতে পারি, মানে কম করে আমি খুব ভালো একটা জিনিস প্রোডাকশন করছি উইদাউট এনি ওয়েস্টেজ। তাহলে দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট, উইদাউট এনি ওয়েস্টেজ আর হচ্ছে কি ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সবার? ওকে, তাহলে আমরা স্লাইডটা দেখি, ঠিক আছে? তাহলে বেস্ট পসিবল ওয়েতে সেটাকে আমরা বলবো এফিসিয়েন্সি। তাহলে এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্স কাকে বলে? রেফার্স টু গেটিং দ্য থিংস ডান ইন দ্য রাইট ম্যানার, ঠিক আছে? রাইট ম্যানারে আমার যেন ওই এফিসিয়েন্সিটা যেন হয়। রাইট ম্যানার মানে হচ্ছে যে ঠিকঠাক টাইমে, ঠিকঠাক, কোনো এনি ওয়েস্টেজ যাতে না হয়, অল্প টাকায় বেস্ট পসিবল ওয়েতে যেন আমার প্রোডাকশনটা হচ্ছে, ইন মিনিমাম টাইম, উইথ মিনিমাম কস্ট ইনকার অ্যান্ড উইথ নো ওয়েস্টেজ অফ রিসোর্সেস, ঠিক আছে? আই থিঙ্ক এটা সবার ক্লিয়ার হয়েছে। এটা আমাদের 8 পার্টটা ক্লিয়ার হলো, দ্যাট ইজ এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। আজকে আমরা 1.3 অবধি পড়বো, দ্যাট ইজ অপরচুনিটি কস্ট পড়বো, রেশনালিটি কস্ট, আর হচ্ছে কি বেনিফিটস কাকে পড়ে, ক্লিয়ার? তো তার আগে আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে সবার। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এটা দেখে নাও। তাহলে আবার বলি, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস কাকে বলছে? রেফার্স টু
গেটিং দ্য থিংস ডান ইন দ্য রাইট ম্যানার, ঠিক আছে। এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্স কাকে বলছে, যে যাতে আমরা থিংসটা ঠিকঠাক ম্যানারে যাতে হয়, ইন দ্য মিনিমাম টাইমে যাতে হয়, অল্প টাকায় অল্প সময়ে হবে, অল্প টাকায় অল্প সময়ে হবে, যাতে কোনো ওয়েস্টেজ যাতে না হয়, যাতে কোনো রিসোর্সেস কোনো ওয়েস্টেজ যাতে না হয়। ক্লিয়ার? সেটাই হচ্ছে কি এফিসিয়েন্সি অফ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, সেটাই হচ্ছে কি এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। সো আজকে আমরা 1.2 এর স্কেরসিটি অফ রিসোর্স অ্যান্ড এফিশিয়েন্ট ইউটিলাইজেশন কমপ্লিট করেছি। আজকে আমরা অপরচুনিটি কস্টে যাব, রেশনালিটি কস্ট আর কি বেনিফিটসে যাব। কারো কোনো সমস্যা আপাতত নেই? ঠিক আছে, আমরা যাচ্ছি অপরচুনিটি কস্ট। তাহলে নামটা কি? অপরচুনিটি কস্ট। ঠিক আছে, নামটা হচ্ছে কি অপরচুনিটি কস্ট। কেউ কি এই টার্মটাকে শুনেছো কোনোদিন, অপরচুনিটি কস্ট কাকে বলে? সবাই একটু লিখবে, শুনলেও লিখবে, না শুনলেও লিখবে। কেউ কি টার্মটা শুনেছো অপরচুনিটি কাকে বলে, অপরচুনিটি কস্ট? আচ্ছা শোনো, ঠিক আছে। আচ্ছা ভাবো, একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আহ, একটা জমি আছে, হ্যাঁ, একটা ল্যান্ড আছে, সেটা হয়তো দুটো অপশন আছে তোমার কাছে করার। ওই জমিটাতে আইদার তুমি অ্যাজ আ ফার্মার, নিজেকে একটা ফার্মার ভাবো, ঠিক আছে, যে চাষ করে, সে আইদার হয়তো তাকে একটা অপশন দেওয়া হলো যে আপনি আইদার রাইস প্রোডাকশন করতে পারবেন অথবা উইট প্রোডাকশন করতে পারবেন, ঠিক আছে, দুটো অপশন। ও যদি রাইস প্রোডাকশন করে, বছরে হয়তো 1 লাখ টাকার মতন কামাবে রাইস প্রোডাকশন করলে। ও যদি উইট প্রোডাকশন করে, বছরে হয়তো 90,000 টাকা কামাবে, ঠিক আছে, বা 95,000 কামাবে। ক্লিয়ার? তাহলে দুটোর মধ্যে কি কিছু হলো মানে তফাৎ আছে, কাটায় কাটায় তফাৎ, ঠিক আছে, কত টাকার তফাৎ? 5,000 টাকা তো শুধু ডিফারেন্স, ঠিক আছে। তাহলে আমার কাছে, আমি যদি একটা ফার্মার হই, আমার কাছে অপশন হয়েছিল, এসছিল, যে আমি আইদার রাইস প্রোডাকশন আছে, অপরচুনিটি এসছিল, অথবা হুইট প্রোডাকশন করতে পারবো। কিন্তু আমি দেখলাম যেটাতে ফায়দা বেশি, কি রাইস প্রোডাকশনে ফায়দা বেশি, আমি সেটাকেই অপ্ট করছি। রাইস প্রোডাকশন না করলে আমি কি করতাম? হুইট প্রোডাকশন করতাম, তাই তো? তাহলে আমি যে রাইস প্রোডাকশনটাকে চুজ করছি, ফরগোয়িং দ্য হুইট প্রোডাকশন, সেটাকেই হচ্ছে যে কস্ট আমি স্যাক্রিফাইস করছি, মানে আমি যে স্যাক্রিফাইস করছি 95,000 টাকা। কেন? আমি 1 লাখ টাকা যেহেতু নিচ্ছি, ঠিক আছে, এই স্যাক্রিফাইসটাকে যেটাকে লেট গো করছি, সেটাকেই হচ্ছে আমরা কি কস্ট বলবো? অপরচুনিটি কস্ট। বোঝা গেছে? একটু চ্যাট বক্সে লিখবে যদি না বুঝতে পারো বা কোনো ডাউট থাকলে, আমার কথাটা আমি আবার বলবো। আচ্ছা, স্পন্দন লিখলো, বোঝা গেছে। আচ্ছা, আর সবাই সবাই প্লিজ লিখবে একটু। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি, তাহলে দেখো। আচ্ছা, কে লিখলো? বিপ্লব লিখলো, ঠিক আছে, দাঁড়াও। তাহলে বিপ্লব বলছে, আচ্ছা বুঝতে পারিনি। আর কেউ আছে যে বুঝতে পারিনি?
মোটামুটি সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। ভাবো একটা জমি আছে, ঠিক আছে, সেটার মধ্যে কি রাইস প্রোডাকশনও করতে পারি আমরা বা হুইট প্রোডাকশনও করতে পারি, ক্লিয়ার? তো আমি যদি সেটাতে রাইস প্রোডাকশন করি, ঠিক আছে, রাইস প্রোডাকশন করলে আমাকে দেখা গেল বছরে হয়তো 1,00,000 টাকা আমার প্রফিট, ঠিক আছে। আর হুইট প্রোডাকশন করলে আমাকে দেখা গেল বিইং আ ফার্মার, আমি যদি একটা ফার্মার হই আমাকে একটা অপশন দিল যে আপনি যদি রাইস প্রোডাকশন করেন, ক্যালকুলেট করে দেখা গেল আমি হয়তো বছরে অ্যানুয়ালি আমি হয়তো 1,00,000 টাকা প্রফিট পাবো। কিন্তু বছরে আমি যদি হুইট প্রোডাকশন অপ্ট করি, আমি হয়তো দেখা গেল বছরে আমি 95,000 প্রফিট পাবো। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? 5,000 টাকা, ঠিক আছে। তো আমি অবশ্যই বুদ্ধিমানরা কি করবে, রাইস প্রোডাকশনটাকেই অপ্ট করবে, ঠিক আছে। যদি আমি রাইস প্রোডাকশনটাকে অপ্ট করি, রাইস প্রোডাকশনটাকে অপ্ট করলাম, যখন রাইস প্রোডাকশনটাকে অফ করছি তাহলে কি আমি স্যাক্রিফাইস করছি হুইট প্রোডাকশনটাকে? কত টাকার জন্য? কত টাকার জন্য স্যাক্রিফাইস করছি? 5,000 টাকার জন্য, ঠিক আছে। তাহলে এই যে স্যাক্রিফাইসটা সাইকোলজিক্যাল, এটা কি আমরা মনে মনে ভাবি যে আমি ছেড়ে দিচ্ছি ওই অপরচুনিটিটা, কারণ এটা আমি দেখছি এটাতে প্রফিটটা অনেকটাই বেশি, ঠিক আছে। তাহলে এটাকেই বলবো আমরা কি অপরচুনিটি কস্ট। এটাকেই কি বলবো আমরা? অপরচুনিটি কস্ট। যেটা কাছে আমার কাছে অপরচুনিটি এসছিল অনেক, মানে প্রোডাকশন করা 95,000, কিন্তু আমি ওটাকে ফরগো করছি কারণ আমি ওর থেকেও একটা ভালো অল্টারনেটিভ চুজ করছি, যেটা হচ্ছে 1,00,000 টাকা কামানো। ক্লিয়ার হয়েছে বিপ্লব? ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবে। ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনটাকে শেয়ার করছি। তাহলে এটা কি হচ্ছে অপরচুনিটি কস্ট, ঠিক আছে, টপিক। আমরা কি পড়বো, ডেফিনেশন কাকে বলে, অপরচুনিটি কস্টের ডেফিনেশন কাকে বলে। তাহলে অপরচুনিটি কস্ট ইজ দ্য কস্ট অফ নেক্সট বেস্ট অল্টারনেটিভ, যেটা ফরগন করছি, ফরগন মানে যেটা আমরা ত্যাগ করছি, ছেড়ে দিচ্ছি, স্যাক্রিফাইস করছি, তাই তো। ইন দ্য সিম্পল টার্মস ইট ইজ হোয়াট ইউ গিভ আপ, যেটা আমরা যেটা বললাম আমরা উইথ প্রোডাকশনটাকে গিভ আপ করছি when you choose to do something else, যেটা আমরা অন্য কিছু করার কথা ভাবছি, ক্লিয়ার। প্রত্যেকটা চয়েস কি হচ্ছে একটা ট্রেড অফ, ট্রেড অফ মানে একটা নেয়ার পর আরেকটাকে ছাড়ছি, একটার বিনিময়ে আরেকটাকে ছাড়ছি, ক্লিয়ার। ট্রেড অফ কথাটার মানে হচ্ছে কি একটার বিনিময়ে আমরা আরেকটাকে ছেড়ে দিচ্ছি। ট্রেড অফস ইমপ্লাই কস্ট, ট্রেড অফকে ইমপ্লাই কি করে, কি কস্ট আছে। when a decision is made, একটা ডিসিশনের ওপরই আমরা ট্রেড অফটা করছি, যে এটা নিচ্ছি আর একটাকে কি অবশ্যই ফরগোন করব, ক্লিয়ার হয়েছে। তাহলে ট্রেড অফটা কি, একটা নিয়ে আর একটাকে ছেড়ে দেওয়া, তার মধ্যে একটা কস্ট, কস্ট মানে কি ছেড়ে দেওয়াটাই একটা কস্ট, ছেড়ে দেওয়াটাই হচ্ছে কি একটা কস্ট, ক্লিয়ার। সেটাকে আমরা বলছি কি ট্রেড অফ। সেই কস্টটাকে আমরা কি বলছি, অপরচুনিটিটাকে অপ্ট করছি না, একটা কস্ট বিয়ার করছি ফর স্যাক্রিফাইসিং, সেটাই হচ্ছে কি অপরচুনিটি কস্ট। তাহলে এক্সপ্লেনেশন যদি বলে হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, দেখো, the opportunity cost of decisions generally pertains to the opportunity cost arising due to decisions of the firm in production, ঠিক আছে। তাহলে ফার্মের ডিসিশনের ওপর অ্যারাইজ করছে প্রোডাকশনটা। দিস ডিসিশন ইজ অন দ্য চয়েস অফ প্রোডাকশন। একটু আগে বললাম যদি আমি ফার্মার হই, কেন আমাকে এরকম ডিসিশন নিতে হচ্ছে, কারণ আমাদের অবশ্যই একটু আগে বলেছি স্কেরসিটি অফ রিসোর্স। একটা জমিতে আইদার একটা হুইট চাষ করতে পারি অথবা রাইস কাল্টিভেশন করতে পারি, কিন্তু দুটো করার মতন ক্ষমতা নেই কারণ জায়গা খুবই শর্টেজ, ঠিক আছে। ফর এক্সাম্পল, a farmer has a
ফিক্সড এরিয়া অফ ল্যান্ড, একটা ফার্মারের কি ফিক্সড এরিয়া আছে ল্যান্ডের, ইন উইচ শি কাল্টিভেটস ডিফারেন্ট ক্রপস, ঠিক আছে, বিভিন্ন ক্রপ কাল্টিভেটই করতে পারবে। যদি ফার্মার কি রাইস কাল্টিভেশন করছে, অবশ্যই ও হুইট কাল্টিভেশন করতে পারবে না, একটু আগে যেটা বললাম, কারণ ল্যান্ডটা রাইসের ওপরই প্রোডাকশন হচ্ছে। The gain that the farmer would have earned by cultivating wheat over and above her earnings by sowing rice is her opportunity cost, তাই তো? একটা রেসপেক্টে আমি যেটা হুইট কাল্টিভেশন করে যে গেনটা পাচ্ছি, সেটা কি রাইসটাকে যদি ফরগো করি, ঠিক তেমনই যদি আমি রাইসটাকে রাইসটাকে নিচ্ছি আর হুইট কাল্টিভেশনটাকে যদি বাদ দিই, ঠিক আছে, তাহলে সেটাও হবে কি ওর অপরচুনিটি কস্ট। একটা যেটাকে ফরগো করবো সেটাই হবে কি অপরচুনিটি কস্ট। ঠিক আছে, তাহলে অপরচুনিটি কস্ট কেন অ্যারাইজ করে? ডিউ টু টু মেন রিজন। একটা হচ্ছে দ্য লিমিটেড এরিয়া অফ ল্যান্ড, যেহেতু ফার্মারের খুবই অল্প লিমিটেড এরিয়া আছে ল্যান্ডে, অ্যান্ড হার ডিসিশন টু সো রাইস ইনস্টেড অফ হুইট, তাই তো? হুইটের বদলে রাইস যেহেতু চাষ করবে, হুইটের বদলে যেহেতু রাইস চাষ করছে, যেটা তোমাদের এক্সাম্পল দিয়েছি, তার জন্য অপরচুনিটি কস্ট রাইজ করছে। কেন আমাদের ডিসিশনটা নিতে হচ্ছে? কারণ জায়গাটা খুবই শর্টেজ আছে, স্কেরসিটি। ইফ দ্য ফার্মার হ্যাজ লিমিটেড এরিয়া অফ ল্যান্ড অ্যান্ড আনলিমিটেড যদি লেবারও থাকে উইথ হার, she could have produced any quantity of both rice and wheat, ঠিক আছে? যদি ফার্মারের কাছে অগন্তি ল্যান্ড, ঠিক আছে, বিশাল বড় বড় জমি, আগেকার দিনে জমিদারের কাছে যেটা থাকতো, তাহলে ও দুটোই প্রোডাকশন করতে পারতো, কি রাইস আর হুইট দুটোই প্রোডাকশন করতে পারতো। কিন্তু না, ওর কাছে তো লিমিটেড আছে, তাই তো? And if she decided to produce wheat instead of rice, তাহলে কি she could have earned more than she does now, তাই তো? এখানে উল্টোটা দিয়েছে, যদি ও হুইটটা প্রোডাকশন নিত, ঠিক আছে, তাহলে ও অনেক টাকা বেশি ইনকাম করতে পারতো। ক্লিয়ার? বোঝা গেছে? একটু চ্যাট বক্সে লিখবে। সবাই একটু চ্যাট বক্সে লিখবে। ওকে, নেক্সট পেজে যাব। এবার কি করে ক্যালকুলেট করব অপরচুনিটি কস্ট, ঠিক আছে? কি করে ক্যালকুলেট করব অপরচুনিটি কস্ট? সো অপরচুনিটি কস্ট ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দ্য ফলোইং ফর্মুলা। কি? opportunity cost equals to return on investment for an option not chosen, ঠিক আছে? ভাবো যে এই অপশনটা আমি চুজ করিনি, ঠিক আছে, কি চুজ করিনি? আমি হয়তো হুইটটা চুজ করিনি, ঠিক আছে, মাইনাস রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা আমি চুজ করেছি। ক্লিয়ার? এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। ক্লিয়ার? দুটোই পার্ট হতে পারে। বোঝা গেছে? নাও ট্রেড অফ কাকে বলে? একটু আগে বললাম যেটা ছেড়ে দেওয়া বলে সেটাই ট্রেড অফ। The opportunity cost principle requires managers to evaluate the trade-offs associated with different options. Trade-off মানে কি? যেটা ফরগো করছি। They consider the benefit, কি বেনিফিট পেতে পারি, বেনিফিট আছে বলে আমি একটা ছাড়ছি, বা যেটা ধরছি সেটাতেও রিস্ক আছে। পোটেনশিয়াল আউটকাম, এর ফলে আমি যেটা চুজ করছি সেটার আউটকাম কি হতে পারে প্রত্যেকটা অল্টারনেটিভের, অ্যান্ড কম্পেয়ার করতে পারি to determine the opportunity cost, তাই তো? So by carefully accessing the trade-offটাকে যেটা আমি ফরগো করছি সেটাকে ভালো করে অ্যাক্সেস করলাম, managers can make decisions that maximize overall value and align with the organization objective. এই ট্রেড অফ গুলো দেখে একটা ম্যানেজার কি ডিসিশন নিতে পারে, কি ডিসিশন? কোনগুলো নিলে আমার রিস্ক, কোনগুলো নিলে আমার বেনিফিট বেশি হবে, রিস্ক কম হবে, আর আউটকামটাও ভালো আসবে, তাই তো? এটাই তো একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ থাকে, যে বেনিফিট অবশ্যই বেশি হবে,
রিস্ক কম থাকবে, আর আউটকামগুলো অনেকটাই ভালো আসবে। ক্লিয়ার? এটাই হচ্ছে ট্রেড অফ কাকে যদি বলে, ট্রেড অফ কাকে বলে, এটাই হচ্ছে ট্রেড অফ। এবার হচ্ছে অপরচুনিটি কস্ট। দেখো এরকম হতে পারে, তুমি হয়তো ইফ ইউ স্টাডি অ্যান এক্সট্রা 2 hour, the opportunity cost is the 2 hours of leisure that you now cannot have, তাই তো? যত আওয়ার্স আরাম করবে, নিচে হচ্ছে কি আওয়ার্স অফ স্টাডি। ঠিক আছে, ভাবো লেজারটা হয়তো কমাচ্ছ, লেজারটা কমাচ্ছ, পড়াশোনার ইয়েটা বাড়াচ্ছ, পরীক্ষার সময় তাই হয়, তাই তো? তাহলে একটাকে ছাড়ছো, আরেকটাকে ধরছো, এটাই তো অপরচুনিটি কস্ট। একটাকে ছাড়া, একটাকে ধরছি। ক্লিয়ার? তাহলে অপরচুনিটি কস্ট হচ্ছে কি নেক্সট বেস্ট অল্টারনেটিভ, যেটা আমরা ফরগন করছি। ক্লিয়ার? You study an extra 2 hours, the opportunity cost is the 2 hours of leisure that you now cannot have, তাই তো? ক্লিয়ার? তাহলে অপরচুনিটি কস্ট কি, যত আওয়ার্স বেশি করে আমরা, যদি বেশি করে 2 hours যদি এক্সট্রা পড়ি, তাহলে 2 hours লেসার আমার ইয়ে থেকে দেখো চলে যাচ্ছে। ক্লিয়ার? এবার হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অ্যান্ড অপরচুনিটি কস্ট। আচ্ছা, তার আগে এই অবধি কারোর কোনো ডাউট থাকলে ইউ ক্যান সে ইন দ্য চ্যাট বক্স। ঠিক আছে, ভালো করে দেখে বলো ট্রেড অফ কাকে বলে, কোনো যদি ডাউট থাকে, এটা যদি বুঝতে না পারো, আমি স্ক্রিন শেয়ার করছি, বলতে বলতে পারো। চ্যাট বক্সে একটু সবাই লিখবে, ঠিক আছে? একটু সবাই লিখবে। সায়ন্তন লিখেছে ক্লিয়ার। আর কারোর কাছে কিছু প্রবলেম আছে? ট্রেড অফ কাকে বলে, ওই কার্ভটা। আচ্ছা, লেজার মানে কি কমফোর্ট, বিশ্রাম করা, তাই তো? তুমি যত ভাবো 12 ঘন্টা তুমি হয়তো ভাবলে পড়াশোনা করবে, 12 ঘন্টা হয়তো তুমি লেজার করবে। ঠিক আছে, 24 ঘন্টাকে এইভাবে ডিভাইড করা আছে। এবার 12 থেকে তুমি 10, হয়তো 2 ঘন্টা বললে, এবার যত বেশি লেজার কম করবে, তুমি পড়াশোনার টাইমটা হয়তো বাড়াতে চাইছো, বা পড়াশোনার টাইমটা কমাতে চাইছো, লেজারটা হয়তো বেশি করবে। তাহলে কি টাইমটাকে আইদার তুমি লেজার করবে, অথবা তুমি পড়াশোনায় দেবে। একসাথে তো দুটো করতে পারো না, তাই না? তাহলে কি তোমাকে একটা সাবস্টিটিউট করতে হচ্ছে, একটা আসবে একটা যাবে, পর্ব করতে হবে। সেটাই হচ্ছে কি ট্রেড অফ। আচ্ছা, সবাই লিখেছে, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টটায় যাই, আমাদের এই ক্লাসের লাস্ট পার্টটায় যাই। সেটা হচ্ছে কি রেশনালিটি কস্ট লেখা আছে আর বেনিফিট, সেখানে থেকে আমি একটু যাব প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারে একটু যাব। ঠিক আছে, নেক্সট দিন এই রেশনালিটি নিয়ে আর তো একটু বলবো। ঠিক আছে, বলে পরের দিন এই ডিমান্ডটা একটু শুরু করবো। ওকে, তো যাই হোক, রেশনালিটি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অ্যান্ড অপরচুনিটি কস্ট মানে পিপিএফ বা পিপিসি কার্ভ কাকে বলে। অপরচুনিটি কস্ট করা মানেই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অবশ্যই দেবে। ঠিক আছে, একটু খাতায় লিখে রাখবে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অবশ্যই দেবে। পিপিএফটা কি বলছে, একটা ফ্রন্টিয়ার বা একটা বাউন্ডারি,
প্রোডাকশন পসিবিলিটি মানে প্রোডাকশন করার সম্ভাবনা আছে এমন একটা কার্ভে, সেটা কি দেখায়? দ্যাট শোজ দ্যাট অল দ্য ডিফারেন্ট কম্বিনেশনস অফ আউটপুট of two goods that can be produced using available resource এবং টেকনোলজি আছে। ঠিক আছে, ভাবো আমার অ্যাভেলেবল রিসোর্স হয়তো 5 বিঘা বা 2 বিঘা জমি, ঠিক আছে, তার সাথে 10খানা লেবার আর 3-4টে মেশিন, ঠিক আছে। তাহলে আমার ভাবো আমার অ্যাভেলেবল রিসোর্স হচ্ছে, সরি আমি স্ক্রিনটাই শেয়ার করিনি, দাঁড়াও। আচ্ছা, যেটা আমি পড়তে চাইছি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমি স্ক্রিনটাই শেয়ার করতে ভুলে গেছি, ঠিক আছে। তো আমি যেটা নেক্সট টপিকটা যেটা পড়াবো সেটা হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার কথা মানে হচ্ছে বাউন্ডারি, ঠিক আছে। এবার সেটা পড়ার আগে আমরা কতগুলো অ্যাজাম্পশন করে নিচ্ছি। অ্যাজাম্পশন কি? ভাবো আমাদের একটা লিমিটেড রিসোর্স আছে, ঠিক আছে। লিমিটেড রিসোর্স হচ্ছে, ভাবো আমার কাছে হয়তো 5 লক্ষ টাকা আছে, ঠিক আছে। তার সাথে কি আমার হয়তো 2 বিঘে জমি আছে, তার সাথে আমার হয়তো আমার আন্ডারে যারা কাজ করবে ঠিক হয়েছে 15টা লেবার, ঠিক আছে, আর হচ্ছে 3-4টে ট্র্যাক্টরস আছে জমিতে, ক্লিয়ার? তাহলে এগুলো দিয়ে আমি ভাবতে পারি কি কি প্রোডাকশন পসিবল হতে পারে। বোঝা গেছে? গিভেন টেকনোলজি আছে, ম্যান পাওয়ার আছে, আমার কাছে পুঁজি আছে, আর 2 বিঘা হয়তো জমি আছে, ক্লিয়ার? তাহলে এখান দিয়ে আমার পসিবল কথা মানে হচ্ছে সম্ভাবনা, প্রোডাকশন পসিবিলিটি, ফ্রন্টিয়ার কথা মানে হচ্ছে বাউন্ডারি, ঠিক আছে। সম্ভাবনার মধ্যে কি একটা বাউন্ডারির মধ্যে কি কি প্রোডাকশন আমার হতে পারে, ঠিক আছে। একটা পাঁচিল বাউন্ডারির মধ্যে আমার কি কি প্রোডাকশন অথবা প্রোডাকশন সম্ভাবনা যেটা হতে পারবে, পসিবল হতে পারবে, ক্লিয়ার? আচ্ছা আমরা আগে দেখি। দেখো, তো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কি বলছে, ইজ আ গ্রাফ that shows all the different combinations of output of two goods that can be produced using available resource আছে এবং টেকনোলজি যেটা আছে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভকে কেমন দেখতে হয় অবশ্যই দেখে রাখো, অনেকটা এরকম কনকেভ কার্ভ, ঠিক আছে, কনকেভ কার্ভের মতো। ভাবো তোমাকে হয়তো অপশন দিয়েছে, তুমি আইদার হয়তো পিজা প্রোডাকশন করতে পারো অথবা সুগার প্রোডাকশন করতে পারো। আমি বলবো এখানে তুমি চাইলে রাইসও লিখতে পারো, রাইসও লিখতে পারো, ঠিক আছে, অথবা এখানে যা ইচ্ছে হুইট প্রোডাকশনও লিখতে পারো, ঠিক আছে। ঠিক আছে, যেটা ইচ্ছা হবে সেটা লিখতে পারো। তো এটা হচ্ছে একটা কনকেভ কার্ভের মতন, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই কার্ভের ওপর যে পয়েন্টস গুলো আছে, এই যে এ বি সি যে কার্ভ পয়েন্ট গুলো আছে, এগুলো হচ্ছে কি সব এফিশিয়েন্ট আউটপুট কম্বিনেশন পয়েন্টস, যেটা কি দেখায় অ্যাজ দে লাই অন দ্য এক্সিস্টিং টিপিএফ কার্ভ, ঠিক আছে। এগুলো সব হচ্ছে এফিশিয়েন্ট। কেন? দেখো ম্যাক্সিমাম যেগুলো প্রোডাকশন করতে পারবে, মানে আমি যদি রাইস প্রোডাকশন ম্যাক্সিমাম করি তখন দেখবে হুইট প্রোডাকশন কি হচ্ছে, দেখো 0। আর যত বেশি রাইস প্রোডাকশন কমাবো, যত বেশি রাইস প্রোডাকশন কমাবো তত বেশি হুইট প্রোডাকশন বাড়বে, তাই তো? যত বেশি রাইস প্রোডাকশন কমাবো তত বেশি হুইট প্রোডাকশন বাড়বে। দেখো কমাচ্ছি, এখান থেকে কমাচ্ছি, তত বেশি হুইট প্রোডাকশন বাড়বে, ক্লিয়ার? যত বেশি রাইস প্রোডাকশন কমাবো তত বেশি হুইট প্রোডাকশন বাড়ছে, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা চাইলে দুটো একসাথে বাড়াতে পারি না, একটা কমবে একটা বাড়বে, সেটাই দেখাচ্ছে। যদি আমরা বেশি করে যদি রাইস করি হুইট কম থাকবে, যদি আমরা বেশি করে হুইট করি রাইসটাকে কম, মানে একটাকে আমাকে স্যাক্রিফাইসই করতে হবে, ক্লিয়ার হয়েছে? এবারে আমরা এই পয়েন্টটা দেখব, পয়েন্ট ডি আর পয়েন্ট ই কাকে বলে।
এই যে পয়েন্ট ডি আর পয়েন্ট ইটা আছে সেটা কি ইনএফিশিয়েন্ট কম্বিনেশনস, দ্যাট ইজ এই সমস্ত যখন রিসোর্সগুলো ঠিকঠাকভাবে রিসোর্স ইউটিলাইজ করা হয়নি, মানে আনইউটিলাইজ রয়েছে। মানে ভাবো একটা মেশিনে যেমন 2-3টে লেবার থাকা দরকার, হয়তো একটা করে লেবার রয়েছে, রিসোর্সগুলোকে এখনো অনেক ইউটিলাইজেশন করতে হবে। ইউটিলাইজেশন করলে তাহলে এই পয়েন্টগুলোর ওপর ওরা প্রোডাকশন করতে পারবে। ঠিক আছে, যখন ম্যাক্সিমাম ইউটিলাইজেশন বা এফিশিয়েন্ট ইউটিলাইজেশন কোথায় হয় একটু আগেই বলেছি, যখন বেস্ট পসিবল ওয়েতে ওয়েস্টেজ হবে না আর অল্প টাকায় আলটিমেট প্রোডাকশন হবে। আলটিমেট প্রোডাকশন কোথায় হচ্ছে? এই কার্ভটার ওপর, তো কার্ভটার ওপরই আলটিমেট হচ্ছে। তাহলে ওখানেই বলবো কার্ভটার ওপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই কি এফিশিয়েন্ট ইউটিলাইজেশন। ঠিক আছে, এবার এই পয়েন্টটা যেটা আছে এফ, যে পয়েন্টটা আছে এফ পয়েন্টটা, ঠিক আছে, সেই এফ পয়েন্টটা কি? এফ পয়েন্টটা হচ্ছে আমাদের ক্ষমতার বাইরে। দেখো ক্ষমতার বাইরে, বাউন্ডারি বাইরে, যেটা আমরা যেতে পারবো না। ঠিক আছে, আমাদের দেশের একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি বাইরে সবসময় যেতে পারি না পাসপোর্ট ভিসা ছাড়া। সো এফ ইজ অ্যান আউটপুট কম্বিনেশন দ্যাট ইজ ইয়েট নট অ্যাটেনেবল, বিকজ এটা কি অবশ্যই পিপিএফ এর বাইরে আছে। তাহলে বোঝা গেছে পিপিএফ এর ওপরে যেটা আছে সেগুলো আলটিমেট পয়েন্ট, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হবে। পিপিএফ এর তলায় যেগুলো আছে সেগুলো ঠিকঠাক ভাবে ইউটিলাইজেশন হয়নি রিসোর্সগুলো। আর পিপিএফ এর ওপরে যেটা আছে এই পয়েন্টটা, এটা হচ্ছে কি আমরা ছুতেই পারবো না। কারো কোনো সমস্যা থাকলে এখানে লিখতে পারো। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এবার আমি স্লাইডে যাই। তাহলে আমাদের স্ক্যারসিটির কি কি প্রবলেম আছে শুধু জেনে রাখবে। হোয়াট টু প্রডিউস, এটা আমাদের মাল্টিপল চয়েসে দেয়। ঠিক আছে, স্ক্যারসিটি প্রবলেমে 3 ধরনের কোশ্চেন অ্যারাইজ করে। কি হচ্ছে? হোয়াট টু প্রডিউস, কি ধরনের প্রোডাকশন আমাদের করতে হবে। হাউ টু প্রডিউস, কি দিয়ে করব, কোন টেকনিক অফ প্রোডাকশন আমরা ইউজ করব, লেবার দিয়ে বেশি করব না ক্যাপিটালকে দিয়ে করব, মানে লেবার ইন্টেন্সিভ টেকনিক হবে না ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক হবে। আর কি ফর হুম টু প্রডিউস, আর কাকে দিয়ে আমরা করাবো, কার জন্য করব। অবশ্যই যে মার্কেটে টাকা দেবে তার জন্যই করা হবে, তাই তো? যে প্রোডাকশন গুলো বিক্রি হয় মার্কেটে তো ফ্রিতে বিক্রি হয় না, যারা টাকা দেয় তাদেরকেই শুধু দেওয়া হয়। ঠিক আছে, তো তাদেরকেই হচ্ছে ফর হুম টু প্রডিউস, তাদের জন্যই প্রোডাকশন হচ্ছে। এবার আমরা লাস্ট পার্টটায় যাব, সেটা হচ্ছে কি মার্জিনাল অ্যানালাইসিস আর বেনিফিট যেটা হচ্ছে, মানে কস্ট বেনিফিট যেটা আছে। ঠিক আছে, তাহলে মার্জিনাল অ্যানালাইসিস কাকে বলে? মার্জিনাল অ্যানালাইসিস হচ্ছে ইজ ইউজড ইন অ্যালোকেটিং, কথা মানে কি বললাম, ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউটিং জাস্ট স্কেয়ার্স রিসোর্সেস টু ম্যাক্সিমাইজ দ্য বেনিফিট, যে বেনিফিটটা আছে সেটা ম্যাক্সিমাইজ করব of the output produced by simply getting the most value for the resources used. ঠিক আছে, তাহলে মার্জিনাল কথা মানে হচ্ছে অ্যাডিশনাল অ্যানালাইসিস, যেটা ইউজ করা হবে, অ্যালোকেট করবে, ডিস্ট্রিবিউট করবে স্কেয়ার্স রিসোর্সকে। কেন স্কেয়ার্স রিসোর্স ডিস্ট্রিবিউট করবে? যাতে সবাই যাতে সোশ্যালি বেনিফিটেড হয়, ম্যাক্সিমাম বেনিফিট পায় ওই আউটপুটটা থেকে, সোসাইটির জন্য যে আউটপুটটা প্রোডাকশন হচ্ছে, যার মূল্যায়ন করা হয়েছে সোসাইটিতে। কি করে মূল্যায়ন হয়েছে? সব রকম রিসোর্সেস ইউজ করে। ক্লিয়ার? তাহলে দ্য অ্যানালাইসিস অফ দ্য বেনিফিটস অ্যান্ড কস্ট অফ দ্য মার্জিনাল ইউনিট অফ দ্য গুড অথবা ইনপুট, মার্জিনাল কথাটা মানেই হচ্ছে কি নেক্সট ইউনিট। ঠিক আছে, তাহলে অ্যানালাইসিস অফ দ্য বেনিফিট অ্যান্ড কস্ট অফ দ্য মার্জিনাল
ইউনিটকেও বলতে পারি অথবা ইনপুটও বলতে পারি। এনি সিচুয়েশন পিপল সবসময় কি চায়? ম্যাক্সিমাইজ নেট বেনিফিট। সবসময় বেনিফিটটাকে সবসময় লোকে নিজের স্বার্থটাকে লোকে দেখে, নিজের বেনিফিটেড হচ্ছে কিনা সেটাই লোকে দেখে। তাহলে নেট বেনিফিট কাকে বলে আমরা জানবো। নেট বেনিফিট ইকুয়ালস টু টোটাল বেনিফিটস মাইনাস টোটাল কস্ট। ঠিক আছে, নেট বেনিফিট কাকে বলবো আমরা জানবো। টোটাল যেটা আমরা বেনিফিট পাচ্ছি মাইনাস টোটাল কস্ট, মানে তার পেছনে কত টাকা খরচা। হয়তো একটা প্রোডাকশন করতে, একটা ক্যাডবেরি প্রোডাকশন করতে, 10 টাকা ক্যাডবেরি প্রোডাকশন করতে, তার মধ্যে কস্ট হয়তো খরচা হয়েছে 3 টাকা। ঠিক আছে, 3 টাকা কস্ট আর 1 টাকা হয়তো ট্যাক্স। তাহলে আমি ওই দামটা কি রাখি 10 টাকা, তাহলে কি 10 মাইনাস 3 প্লাস 1 তাহলে 4, তাহলে কি আমার কত বেনিফিট হচ্ছে? 6 টাকা। 6 টাকাই হচ্ছে বেনিফিট। বেনিফিট আছে বলেই তো আমি সোসাইটির জন্য চকলেটের প্রোডাকশন করছি, তাই তো? আজকে চকলেট দিয়ে, তাই চকলেট দিয়েই এক্সাম্পলটা শেষ করলাম। তাহলে এখানে আমাদের সিলেবাসে বেনিফিট বোঝা গেছে। রেশনালিটি কস্ট ওই পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কস্ট নিয়ে হচ্ছে রেশনালিটি কস্ট। আর টু এক্সপ্লেনেশন আমরা একটু নেক্সট দিনেই করবো। ঠিক আছে, নেক্সট দিনে ওটার আর টু এক্সপ্লেনেশন দেবো, দিয়ে আমরা থিওরি অফ ডিমান্ডটা শুরু করবো। আচ্ছা, কারোর কোনো বোঝার অসুবিধা হলে বলতে পারো। একটু সবাই চ্যাট বক্সে লেখো ক্লাসটা বুঝতে পেরেছো কিনা, প্রেজেন্টেশন ঠিক ছিল কিনা। একটু সবাই চ্যাট বক্সে লিখবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই অবধি থাকলো। থ্যাংক ইউ, গুড নাইট। সবাই লিভ করে যাও। ওকে, আমি একটু পরে নোটসটা আপলোড করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে রূপক, থ্যাংক ইউ। সবাই লিভ করে যাও। হ্যাঁ।